তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। বাঙালির বোধের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নেই। যার যখন যেভাবে দরকার সেভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ আছেন। সে কারণেই আমারও পরানো যাহা চাই তুমি তাই। রবীন্দ্রনাথ আসলে তাই। কবিগুরুর ৭৪তম প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রা। আমাদের আজকের শিরোনাম আমার রবীন্দ্রনাথ। একটু অন্যভাবে সাজিয়েছি। আমার রবীন্দ্রনাথ নিয়ে কথা বলবেন শিল্পী মুস্তফা মনোয়ার। তার রবীন্দ্রনাথ নিয়ে আমরা শুনব অনেক কিছু। রবীন্দ্রনাথের ব্যাখ্যা এখানে আসবে। তার সঙ্গে আমাদের অন্য যারা অতিথিরা রয়েছেন, একজন কৃষিবিদ আছেন, কৃষিবিদ মুস্তাফিজুর রহমান। কৃষিবিদের রবীন্দ্রনাথ কেমন সেটা আমরা শুনব। আবৃত্তি শিল্পী হাসান আরিফ আছেন, আবৃত্তি করেন রবীন্দ্রনাথের কবিতা, কিন্তু তার কাছে রবীন্দ্রনাথ একরকম। সেটি কেমন সেটি জানব। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক সাইদুর রহমান লিপন, নাটকের রবীন্দ্রনাথ হয়তোবা। আর একজন হবু রাজনীতিবিদ, ভবিষ্যতে হয়তো রাজনীতি করবেন এবং সেই রাজনীতির পাঠশালায় আছেন আমাদের সায়েম খান। ছাত্রনেতা হিসেবেই পরিচয় দিচ্ছি, তিনি রাজনীতি করেন, একটি ছাত্র সংগঠনের সঙ্গে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা যেটা বলছিলাম আমার রবীন্দ্রনাথ, মুস্তফা মনোয়ারের রবীন্দ্রনাথ একেবারে ব্যক্তিগত রবীন্দ্রনাথটি কেমন? আমার রবীন্দ্রনাথ মানে প্রতিদিনের যে বাণী আমাকে মানে স্মরণ করতে হয়, মনে হয় আমার নিজেরই কথা বলি যখন মনে মনে। কিছুক্ষণ পরে ভাবি, আরে এটা তো আমার নিজের কথা নয়, এটা তো রবীন্দ্রনাথ বলেছেন কোনো না কোনো জায়গায়। সুতরাং এটা প্রতি মুহূর্তের সঙ্গেই বোধহয় রবীন্দ্রনাথ আছেন। আর শৈল্পিক উৎকর্ষতা, নান্দনিক বোধ, সব কিছুর মধ্যে রবীন্দ্রনাথ যদি না থাকে তাহলে বাঙালির সৌন্দর্য বোধ বোধহয় আর টিকবে না। তো আমরা মানে আমাদের সভ্যতা, আমাদের ভাষার সভ্যতা এবং কথা বলার সভ্যতা, সব কিছু নিয়ে রবীন্দ্রনাথ আমাদের জাগ্রত প্রতীক। এবং যতই বলি মৃত্যু দিবস, কিন্তু তার তো মৃত্যু দিবস হয় না। আমার মনে সেটাই হয় যে প্রতিদিন তিনি জাগ্রত, প্রতি মুহূর্তে তিনি কিছু না কিছু বলছেন, সকলকেই বলছেন, সকল বাঙালিকে বলছেন, এইটাই আমার মনে হয়। আর হলো চিত্রকলার দিকে যখন তাকাই, যখন আধুনিক চিত্রকলা বলে যে সারা বিশ্বে যেটা চলছে সেটা যখন দেখি, তখন তার মূলে আমি বারবার পৌঁছে যাই রবীন্দ্রনাথের যে আধুনিকতম চিত্র। মানে কি করে যে তিনি সেই সময় এই উপলব্ধি হয়েছিল, যখন একদম পুরনো শিল্পকলার চর্চা হচ্ছিল। এমনকি ঠাকুরবাড়ির অবনীন্দ্রনাথ ঠাকুরও অসাধারণ সব কাজ করছিলেন পুরনো ধরনের মোগল পেন্টিং নিয়ে, অন্য পেন্টিং নিয়ে। সেই সময় তিনি বলেছিলেন যে না, এর মধ্যে হয়তো বা কিছু আছে, আমরা একেবারে মুক্ত মনের ছবি আঁকতে চাই, যেখানে একেবারে ছুটি। অর্থাৎ তিনি কবিতা লিখতে যখন বলছেন যে আমার গান রচনা করতে ভালো লাগছে না, কবিতা লিখতে ভালো লাগছে না, তখন তিনি গোপনে বলে যে এখানে তো আমার নাম নেই, এখানে আমার কোনো কেউ বলবে না কিছু, সুতরাং এইখানটা আমি স্বাধীনভাবে আমার মনের যে রং সেটা আমি ফুটিয়ে যাব। কিন্তু আশ্চর্যভাবে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে আলো আলো বলেছেন, আলো আমার আলো। কিন্তু চিত্রকলায় এসে মেয়েদের যেসব পোর্ট্রেট কিংবা ওসব এঁকেছেন, তার পেছনে কালো, অর্থাৎ সেই কালো আবার কালো নয়, সেটা হলো ইনফিনিট ব্ল্যাক, অর্থাৎ যে কালোর শেষ নেই, তাই না? কালো তো মনে হয় বন্ধ একটি জিনিস, কিন্তু রবীন্দ্রনাথের যে কালো ব্যাকগ্রাউন্ড, সেটা কালির আঁচড়ে 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 কালো হয়েছে। সুতরাং এই তার চিত্রে কালো, এখানে বোধহয় মেয়েদের কিংবা নারীর একটা অন্য দিক দেখেছেন, যে অন্ধকারের মধ্যে তাদের আছে, তাদের আলোতে আনতে হবে।
সেই জন্য বোধহয় কালো দিয়েছে। স্যার এটা তো গেল রবীন্দ্রনাথের চিত্রে রবীন্দ্রনাথ, কিন্তু আমি যদি বলি যে মুস্তাফা মনোয়ারের চিত্রের রবীন্দ্রনাথ, ছবিতে রবীন্দ্রনাথ, পাপেটে রবীন্দ্রনাথ, টেলিভিশন প্রোগ্রামে রবীন্দ্রনাথ, টেলিভিশন, অনেক কিছু ও বাবা, নিয়ে টেলিভিশনের তো একদম যখন শুরু থেকেই, যখন শুরু হলো টেলিভিশন, তখন থেকে আমার ইচ্ছা রবীন্দ্রনাথ করব। রবীন্দ্রনাথ তো তখন করাই যায় না, গান খালি কিছু সপ্তাহে একদিন গান হতো রবীন্দ্রনাথের। তারপরে নাটক তো একেবারেই সম্ভব নয়, এবং হেডকোয়ার্টার্স থেকে বারণ ছিল। আর এখানেও পাকিস্তানি ভাবাপন্ন অনেকে ছিল যারা রীতিমতো বাধা দিত, এমনকি আমাদের বাংলা ভাষাতেও তো বাধা ছিল। ছোটদের অনুষ্ঠান আমি যখন করতাম, তখন বেশিরভাগ ছোটদের অনুষ্ঠান করতাম, সেখানে রাজকুমারী বলা যেত না, বলতে হতো, সাজেশন ছিল যে শাহজাদি বলে, শাহজাদি, হ্যাঁ। তারপরে বাবা নয়, এইসব অনেক রকম। তো সেই তার মধ্যে আমি একদিন সুযোগ পেয়ে গেলাম। তখন যে ফারাক্কায় যে বাঁধ হয়েছে তার জন্য প্রচার চালাতে বলা হয়েছে, নানাভাবে চারিদিক দিয়ে প্রচার চালাতে হবে। তারপরে আমি মুক্তধারা নামিয়ে দিলাম। মুক্তধারা পুরো রিহার্সাল দিয়ে কাউকে বলিনি, মুক্তধারা নাটকটি চলে গেল। তারপরে তো হুলস্থুল কাণ্ড, যে রবীন্দ্রনাথের নাটক গেছে, তখন আমি বললাম, এক্সপ্লেন করলাম যে মুক্তধারা নাটক তো বাঁধের ব্যাপারই, বিভূতি বাঁধটা ভেঙে দিয়েছিলেন, সেই উদ্দেশ্যে এটা করা। তার মানে এইরকম আসলে টেলিভিশনের বাঁধ ভাঙলো, মানে রবীন্দ্রনাথের যে বাঁধ সেটা আসলে মুক্তধারা দিয়ে ভাঙা হলো, এবং সেটা আমাদের তারপরে ডাকঘর, তারপরে তো রক্ত করবে একদম যে আমরা রক্ত করবের কথা শুনবো। আমি একটা হাসান আরিফের কাছে যাই, আবৃত্তি শিল্পীর কাছে রবীন্দ্রনাথ। আপনি অন্যভাবে রবীন্দ্রনাথকে মলাটবন্দি করেছেন, বা আপনার আবৃত্তি করবার জন্যই, সেটা যদি একটু ছোট্ট করে বলেন। আমার রবীন্দ্রনাথকে খুঁজবার জন্য আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা চলি, এই সব সময় গান শুনছি, কবিতা পড়ছি, এবং রবীন্দ্র পরবর্তী সময়ের যত কবি এবং আজকেও যারা লিখছেন তারাও রবীন্দ্রনাথকে নিয়ে লিখছেন। রবীন্দ্রনাথকে খুঁজতে গিয়ে আমাদের জীবনের সুখ দুঃখগুলোকে যদি তার সঙ্গে ভাগ করে নিতে পারা যায়, তাহলে সবচাইতে সুখের, সবচাইতে স্বাচ্ছন্দ্যের হয়। এবং এই জায়গাটা এই কারণে বলছি যে আমাদের যত সংকট, যত আনন্দ, সব কিছুই উদ্ধৃত হয়েছে রবীন্দ্র পরবর্তী কবিদের কবিতায়। এবং সেখান থেকে রবীন্দ্রনাথকে আমি নিয়ে আমার যে কথা রবীন্দ্রনাথ সম্পর্কে সেটি মিলিয়ে নিয়ে আমি একটি অনুষ্ঠান করেছি যার নাম হচ্ছে আমার রবীন্দ্রনাথ। এবং সেখানে আমি দেখেছি অবাক বিস্ময়ে যে একেবারে আমাদের সংগ্রাম থেকে শুরু করে একেবারে আমাদের ব্যক্তির যে ভালোবাসা, প্রেম, সেখানেও আমাদের সাথে যিনি চলেন, সঙ্গে যিনি থাকেন, তিনি রবীন্দ্রনাথ। এমনকি মানে আমরা যদি একটু সহজ করে বলি যে আবৃত্তি করতে করতে অনেক কবিতা নাড়াচাড়া করা হয়, সেখান থেকে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, আবিষ্কার করা কিছু কবিতার একটি অনুষ্ঠান, সেটা হাসান আরিফের আবৃত্তিকারের রবীন্দ্রনাথ। আমরা সেই কবিতার থেকে কি কিছু অংশ শুনব? একটু আমি যদি শোনাই। আজ 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ নামে একটি কবিতা, অরণি বসু তার লেখা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আজ সারাদিন শুধু আপনার কথা, শুধু আগুন আর উচাটন আর শূন্য শূন্য হাওয়া। সবুজ চুইয়ে চুইয়ে পড়ছে বৃষ্টি জল, যেদিকে তাকাই শ্রাবণের অনিবার্য জল রং ছবি। মন্দির থেকে উত্তরায়ণ পর্যন্ত সেই সঙ্গীত মিছিল, হাঁটতে হাঁটতে ঘাড়ের কাছে আপনার স্পষ্ট নিঃশ্বাস অনুভব করা যায়। শুধু রবীন্দ্রনাথ নয়, যে যার নিজস্ব শোক নিয়ে অনেক পায়ের সঙ্গে নিজের পা, অনেক গলার সঙ্গে নিজের গলা মিলিয়ে মিশিয়ে দিতে হয়। এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো। কৃষিবিদদের কাছে শুনবো রবীন্দ্রনাথের কথা। আমাদের মানে আপনার জীবনে, আপনার চর্চায় কৃষিবিদ হিসেবে আপনার রবীন্দ্রনাথটি কেমন? আমি একজন কৃষিবিজ্ঞানী হিসেবে যখন আমি রবীন্দ্রনাথকে আমি মিশাই, তখন আমি দেখি যে আমাদের দেশের কৃষির যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা চোখে পড়ার মতো। তার প্রধানতম কারণ যদি বলি, যে আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান, এবং তারপরে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান,
এবং কৃষি সম্প্রসারণ, এই তিনটে বিষয়ের মধ্যে একটি চমৎকার সমন্বয় আছে বলেই এটা আমাদের দেশের কৃষিতে একটি অসামান্য সফলতা এসেছে। তো রবীন্দ্রনাথকে যখন আমি দেখি তখন এই কাজগুলো উনি নিজেই এগুলো করে এসেছেন। যেমন 1906 সালের দিকে তিনি তার নিজের ছেলেকে আমেরিকাতে কৃষি উচ্চশিক্ষা দিয়েছেন, যখন এই উপমহাদেশের জন্য কোনো কৃষি বিশ্ববিদ্যালয় ছিল না, এবং তার জামাইকেও তিনি আমেরিকাতে পাঠিয়েছেন কৃষি উচ্চতর শিক্ষা নেবার জন্য, এবং তার বন্ধুর ছেলেকেও উৎসাহিত করেছেন এবং শেষ পর্যন্ত পড়িয়ে এনেছেন আমেরিকা থেকে কৃষি উচ্চতর শিক্ষায়। তো আমরা দেখলাম যে উনি কৃষি শিক্ষার দিকে জোর দিলেন এবং গবেষণা তার নিজস্ব, কারণ সেই সময়ে এশিয়ার ভিতরে সর্বপ্রথম রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে। এ কথা আর বলার অপেক্ষা রাখে না, সেই শতাব্দীতে অনেক অনেক ফিলসফারদের মধ্যে তিনি অন্যতম প্রধান। সুতরাং তার সেই দূরদর্শিতা ছিল যে কৃষি শিক্ষা এবং গবেষণা এবং সম্প্রসারণের জন্য তিনি কমিউনিটি করেছেন। মানে আপনি কৃষিবিদ হবার পেছনে কি রবীন্দ্রনাথ প্রেরণা কিনা? আমি এভাবে যদি না বলি, কিন্তু আমি যখন কৃষি শিক্ষায় সমাপন করে আমি যখন একজন সফল কৃষিবিদ হলাম এবং আমি যখন একজন ব্যবসায়ী হলাম, আমি দু জায়গায় দেখি যে রবীন্দ্রনাথের ছায়া আছে। রবীন্দ্রনাথ ভবিষ্যৎকে প্রাধান্য দিতেন, তিনি বলতে পারতেন যে তার ফরসিনেসটা ছিল অত্যন্ত প্রখর। আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি যদি ফিউচারকে প্রিডিক্ট করতে না পারি তাহলে আমি হাউ কুড আই মেক এ প্ল্যান, সেখানেও রবীন্দ্রনাথ আছে। আমি কৃষি বিজ্ঞানেও আমি রবীন্দ্রনাথকে দেখি। আজকে আমরা যেমন খাদ্য সংরক্ষণ করি, গোডাউন আছে, সেই সময় রবীন্দ্রনাথের কিন্তু এই ধরনের ধারণা ছিল যে দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য খাদ্য সংরক্ষণ করতে হবে, এবং রবীন্দ্রনাথ কমিউনিটি যে কোঅপারেটিভ সিস্টেমটাকে উনি এটাকে প্রায়োরিটি দিয়েছিলেন, এবং তার নোবেলের টাকা দিয়ে তিনি ব্যাংক উদ্বোধন করেছেন, যেটা আজকে আমাদের কৃষি ব্যাংক আমরা যে কনসেপ্টে আমরা যাচ্ছি, এবং মাইক্রো ফাইন্যান্স যারা টাকা দিচ্ছে। রবীন্দ্রনাথ সেই সময় এই দরিদ্র কৃষকের কথা ভেবে যে তাদেরকে কেউ টাকা দেবে না, তাই তিনি নোবেলের টাকা এখানে সংরক্ষণ করেছে। সুতরাং আমি একজন যে অবস্থানেই দেখি, শুধু বাঙালি বলবো না, মানবতার এমন কোনো অনুভূতির দিক নেই যেখানে রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাবে না। একজন প্রেমিক হিসেবে সে তো রবীন্দ্রনাথকে পাবে, একজন বিপ্লবী হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে, একজন কৃষিবিজ্ঞানী হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে, মানবতার হিসেবে প্রতিটা জায়গায় রবীন্দ্রনাথকে পাওয়া যায়। কৃষিবিজ্ঞানীর রবীন্দ্রনাথ আরও শুনবো, একটু মাঠ থেকে ঘুরে আসতে চাই। রবীন্দ্রনাথ যেখানে তার জমিদারির ছিল এই অঞ্চলে, সেই কুষ্টিয়ার, সেখানকার মানুষেরা তাদের কাছে তাদের রবীন্দ্রনাথ মানে একেবারে এলাকা ভিত্তিক যদি ইজম করি, তাহলে তারা কিভাবে এখন এই মুহূর্তে রবীন্দ্রনাথকে ভাবেন? নরসিংদী থেকে আসছি কুটি বাড়ি দেখার জন্য। রবীন্দ্রসঙ্গীত তো ওনার এক অপূর্ব সৃষ্টি। বাংলা যদি থাকবে তো রবীন্দ্রসঙ্গীত অবশ্যই সবার মুখে থাকবে। ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে। এই যে কুলফি মালাই বিক্রি করি ভিতরে, কুটিবাড়ির ভিতরে রবীন্দ্রনাথের বাড়ি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওই সেই 2 বিঘা নিয়ে। জানেন কবিতাটা? হালকা কিছু অল্প একটু জানি। শুধু বিঘা 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝে চুপেন, ও জমি লহিব কিনে। কহিলাম আমি তুমি ভোর স্বামী, ভূমের অন্ত নেই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। উনি কবি ছিল। কেমনে চিনেন উনি ধরেন আপনার কবি হিসাবে পরিচিত। কি কি কোন কবিতা পড়ছেন আপনি? আমি তো লেখাপড়া জানিনি। উনি একজন বিশ্বকবি ছিল। আর কি জানেন ওনার সম্পর্কে? এই কবিতা লিখতো, গান লিখতো, এইসব শুনি। কেমন লাগে ওনার গান? ওনার গানগুলা ভালো লাগে। আমরা ওই 25শে বৈশাখে আসবে, ওইটা এখানকার বহুত লোকজন যায় ওখানে। ওনাকে আমরা দেখিনি, আমার বাবারা দেখেছে। আমার বাবারা যাইতো ওখানে, গান বাজনা করতো, শুনতো। ওনার কাজই ছিল রাত দিন গান লাগা। গান কেমন লাগে? গান খুব ভালো, ওনার গান এত সুন্দর। এই তার কাছারি, এটা বাসাতে এসে কাছারিতে বসতো,
বসে হয়তো লেখাপড়া করতো, জ্ঞান টান তুলতো, লিখতো। কোটিপতি ছিল, তার হেনে হাসপাতাল ছিল, সব কিছুই আছে তার। তার জমির পার অনেক 1-1 ঘর বসেও আছে তার জমির পার। রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের অনেক কিছুই তার হাতের জিনিসপাতি ছিল, এখন সম্পূর্ণ আস্তে আস্তে মানুষের দখলে চলে গেছে। উনি এখানেও ওই জমিদারি খাজনা নিত আর কি। এখনও এখানে সেই কাজই চলে, তহসিল অফিস ওই যে দেওয়া আছে দুর্নীতিমুক্ত অফিস, আসলেও দুর্নীতিযুক্ত অফিস। হ্যাঁ, আর এরপরেও এই আশপাশ সম্পূর্ণ এখন মানুষের দখলে। এই পুকুর, এর আশপাশের জমি, এই জমি নিয়েও কিছুদিন আগে মারামারি পর্যন্ত হয়েছে। দেখছেন ওনারে? হ্যাঁ, ওই দেখুন না কেন, কেমন ছিল উনি? উনি তার মানে বেশ ভালো জোয়ান ছেলে। তার মানে আমরা সে সময় এই যে ছেলে ফেলির এইরকম আমরা কুড়িবাড়ির থেকে 16 বিঘার পালকি নিয়ে আসে, ওনাকে নিয়ে ওই কুড়িবাড়ি যাইতে, আবার এই পদ্মায় যেতে বুটে উঠি। তো ওই সন্ধে পর্যন্ত একেবারে ওই ঘুরে বেড়াতে নদীর ভিতরে। জমিদার হিসাবে ভালোই ছিল। একটা লোক যদি খুব বিপদে পড়ে যেতে, টাকা পয়সা অনেকই দায়ী হয়ে গেছে, খাজনা পাতি এগুলো কিছু টাকা মাফ করে দিত। জমিদার হিসেবে ভালোই ছিলেন। সাইম, একটু শুনতে চাই, ছাত্র রাজনীতি করেন আর এক মেন স্ট্রিম একটি দলের ছাত্র সংগঠনের সঙ্গে আপনার রবীন্দ্রনাথ কেমন? বিষয়টা হলো, যারা কবি, সাহিত্যিক, শিল্পমনা, তারা সবসময় তাদের কালের চাইতে একটু এগিয়ে থাকে। এই কাল অতিক্রম করে তাদের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার জায়গাটা হলো যে তারা সমস্যা সংকটকে চিহ্নিত করতে পারে এবং সেটার সমাধানের পথ বাতলে দেয় ভবিষ্যৎ নির্ধারণের জন্য। এই যে ভবিষ্যৎ নির্ধারণের জন্য পথ বাতলে দেওয়া, এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সংস্কৃতি বা জাতীয় মনোজগতে সব জায়গায় ওতপ্রোতভাবে জড়িত। আমি একদমই একজন উঠতি রাজনীতিবিদের ব্যক্তিগত অভিজ্ঞতা। আমরা সবাই আমাদের রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করছি, বলার চেষ্টা করছি। আমি যেখান থেকে রবীন্দ্রনাথকে দেখি, আমার মনোজগতে রবীন্দ্রনাথের প্রভাবটা যেখানে আছে, মোটা দাগে বলতে গেলে, যেহেতু আমি রাজনীতি করি, রাজনীতির জায়গাটায় যদি তাকে আমি দেখি, তখন আমি রবীন্দ্রনাথকে দেখি একজন মানবতাবাদী হিসাবে, একজন উদারতাবাদী হিসাবে, দেখি সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ বিরোধী হিসাবে, দেখি অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্য একটা অর্থনৈতিক পথ বাতলে দেওয়ার একজন অগ্রনায়ক হিসেবে দেখি। উদারতাবাদী হিসাবে আমি দেখি এভাবে যে ভারতবর্ষের ব্রিটিশ রাজনীতি বা বিভিন্ন ধরনের রাজনৈতিক সম্প্রদায়গত যে বিভেদটা ছিল, সেই বিভেদের জায়গা থেকে রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কলুষিত করার চেষ্টা করা হয়েছে, তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। যেমন 1913 সালে যখন তিনি নোবেল পুরস্কার পেলেন, তখন পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল এবং তার যে পরিসর, সেখানে তারা এটাকে রবীন্দ্রনাথের নোবেল যে পেল, এটাকে তারা বললো যে রবীন্দ্রনাথের ঠাকুর পরিবারের সাথে ব্রিটিশদের একটা ওঠাপড়া আছে, এই ওঠাপড়ার কারণে রবীন্দ্রনাথকে নোবেল দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার যোগ্য না। উপমহাদেশে আমি ওই যে কনস্পিরেসি থিওরি তখনও ওইখানে একটু রাজনীতি গন্ধ পেয়েছেন, গন্ধ সম্প্রদায়গত